আমরা গত সেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের এই সিবিএলএম এর নাম হচ্ছে ডেলিভার কম্পিটেন্সি বেসড ট্রেনিং। এটা ট্রেনার পার্টের সর্বশেষ সিবিএলএম। হ্যাঁ, এখানে গত সেশনে আমরা যেগুলো কথা বলেছি একটু ওভারভিউ করে যাই। সেটা হচ্ছে ট্রেনিং এইড, ট্রেনিং রিসোর্স। হ্যাঁ, এইডগুলো ছিল হচ্ছে যেগুলো আমাদের ট্রেনিংয়ের যে ইফেক্টিভ ট্রেনিং সেটাকে বৃদ্ধি করে, ট্রেনিংয়ের আকর্ষণ বৃদ্ধি করে, এগুলোকে এইড বলি। যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস, হ্যাঁ, এই টাইপের কিছু। এবার রিসোর্স হচ্ছে যেগুলো দিয়ে আমরা মূলত ট্রেনিংয়ে শিখাই, যেগুলো কাজ করি, যেগুলো দিয়ে সেগুলোকে আমরা সাধারণত রিসোর্স বলি। এর মধ্যে কিছু ফরম্যাটস থাকে, আবার কিছু ম্যাটেরিয়ালস, মালামাল, যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে, এগুলোকে রিসোর্স বলা হয়। এরপরে হচ্ছে একটা সিবিটি ল্যাবে যে সকল এরিয়া থাকা উচিত একটা আদর্শ ল্যাবে, সেই এরিয়াগুলোর কথা এখানে আছে। হ্যাঁ, অনেকগুলো এরিয়া, অনেকগুলো অংশ থাকার কথা এখানে আছে। সেই সাথে আমরা রিসোর্সের একটা শর্ট লিস্ট আলোচনা করেছিলাম যে রিসোর্স কী কী হতে পারে, যদি এছাড়া আরও হাজারো রিসোর্স আমাদের আছে। সেই সাথে আমরা কথা বলেছিলাম যে আপনি যদি হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ডে লিখেন ট্রেনিং ডেলিভারির সময় অথবা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার সময়, তাহলে লেখার ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো আপনাকে হেল্প করতে পারে সেই টিপসগুলো এখানে আমরা আলোচনা করেছিলাম। এরপরে আলোচনায় ছিল যে আপনি যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার সময় কোন কোন পয়েন্টের উপরে, কোন কোন বিষয়ের উপরে মনোযোগ দিলে, কোন প্যারামিটারগুলো মেনটেন করলে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা উপযুক্ত প্রেজেন্টেশন হবে, সেটাও এখানে আলোচনায় ছিল। আচ্ছা, সর্বশেষ আমরা কথা বলেছিলাম যে কম্পিউটার কেন ব্যবহার করা হয় আমাদের লার্নিংয়ের কোন কোন কাজে। সেখানে দেখা যাচ্ছে যে কম্পিউটার স্টুডেন্টদের রেকর্ড মেনটেন করার জন্য এবং লার্নিং ম্যাটেরিয়ালস যেগুলো সেগুলো ডেভেলপ করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। আর কম্পিউটার বেসড যে ট্রেনিং সেটার অনেক ফ্যাসিলিটিসও আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে যেখান থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে লার্নারদেরকে আমরা কিভাবে তৈরি করব। একদম ট্রেনিং সেশনে ঢুকেই আমরা যদি কথা বলতে শুরু করি যে ঠিক আছে আসেন আজকে আমরা শিখতে শুরু করতেছি ওয়ার্ড প্রসেসিং, এইভাবে ওয়ার্ড প্রসেসিং, এটা ওয়ার্ড প্রসেসিং এইভাবে ওয়ার্ড লিখতে হয়, এইভাবে করতে হয়, অর্থাৎ আগে পিছিয়ে কোনো কথা নাই, আমি ডিরেক্ট আমার পড়াশোনা শুরু করে দিলাম, এটা যদি হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে লার্নাররা প্রিপেয়ার থাকে না, মনোযোগী থাকে না। তো একজন ট্রেনার হিসেবে আমার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে লার্নারদেরকে আমি আগে প্রিপেয়ার করে নেব, তারপরে পড়াশোনা শুরু হবে। এই জন্য শিক্ষাবিজ্ঞান যেটা এডুকেশন সায়েন্স বলছে যে একজন লার্নার একটানা শিখতে পারে বা একটানা বুঝতে পারে, একটানা শুনতে পারে ধৈর্য ধরে, সেটা হচ্ছে 35 মিনিট। অর্থাৎ যখন আপনি পড়ানো শুরু করবেন এখান থেকে নিয়ে 35 মিনিট মনোযোগী পাবেন, তারপরে মনোযোগটা কমতে থাকবে, তার মধ্যে অন্য অন্য চিন্তা ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে এই 35 মিনিট যে আপনি পড়াবেন, এই 35 মিনিটের আগে 5টা মিনিট আপনি যদি একটু সময় নিতেন যে ঠিক আছে এই তাদেরকে আগে প্রস্তুত করে নিই, একটা গল্প শোনাই, একটা কিছু করি, করে রেডি করে দিলেন, এখন সবাই আগ্রহী হয়ে গেল যে না এখন তাহলে শেখা শুরু করা যায়, তখন আপনি পড়াশোনাটা শুরু করলেন। এই কাজটা কিভাবে করবেন, লার্নাররা কিভাবে তৈরি হবে, সেটার মডেলটা হচ্ছে গ্লস মডেল। এই মডেলটা দিয়ে অনেক সময় অ্যাসেসমেন্টের দিনে কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন আপনি হবেন যে হাউ ডু ইউ প্রিপেয়ার ইউর লার্নারদেরকে কিভাবে প্রিপেয়ার করবেন। এর আগে যখন আমরা অ্যাসেসমেন্ট অংশ পড়েছি, কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, সেখানেও কিন্তু ছিল যে প্রিপেয়ার দি ক্যান্ডিডেট। খেয়াল করে দেখেন যে অ্যাসেসমেন্টের সময় প্রিপেয়ার করবেন ক্যান্ডিডেটদেরকে, আর ট্রেনিংয়ের সময় প্রিপেয়ার করবেন লার্নারদেরকে। এই দুইটা শব্দ, লার্নার অর ক্যান্ডিডেট, এই দুইটা শব্দের উপরে ভিত্তি করেই কিন্তু আপনার পুরো প্রশ্নের উত্তরটাই ভিন্ন। যদি ক্যান্ডিডেট থাকে তখন আমরা রেডি করেছিলাম, সেখানে আমরা কনটেক্সট, পারপাস এগুলো দিয়ে বর্ণনা করে এরপর প্রজেক্ট বেস অ্যাসেসমেন্টের কথা বলে তারপরে আমরা লার্নারদেরকে এই ক্যান্ডিডেটদেরকে প্রিপেয়ার করেছিলাম। বাট যদি প্রশ্ন হয় যে লার্নারদেরকে কীভাবে প্রিপেয়ার করবেন, তখন মডেলটা হবে গ্লস। এই গ্লস মডেল ফলো করেই লার্নারদেরকে আমরা
প্রিপেয়ার করতে পারি। তাহলে যদি আমরা প্রশ্নের সম্মুখীন হই যে হাউ ডু ইউ প্রিপেয়ার ইউর লার্নার্স, তখন আমরা বলবো যে আই ক্যান অথবা উই উইল প্রিপেয়ার আওয়ার লার্নার্স ইউজিং গ্লস মডেল, এবং পরে এই গ্লসের বর্ণনাটা এইভাবে লিখে দিলে উত্তর হয়ে যাবে। তার গ্লসের ভিতরে কি আছে একটু বোঝার চেষ্টা করি। গ্লসের ভিতরে প্রথমে আছে হচ্ছে জি, যার মানে হচ্ছে গেট অ্যাটেনশন। আপনি কাউকে কিছু বলতে চাইলে তাকে তার মনোযোগ আকর্ষণ করতে হয়। আমরা অনেক সময় মানুষকে বলি ভাই একটু শুনেন তো, অথবা একটু দাঁড়ান তো, একটু বলেন তো, এই যে বলে মানুষকে যে আমার দিকে আকর্ষণ করি, এটা একটা সিস্টেম। তাহলে এটা আমরা যখন লার্নিং সেশনে ঢুকে যাব, ক্লাস নিতে যাব অ্যাজ এ ট্রেনার, তখন আমি যেহেতু কিছু একটা বলেই তো আমি শুরু করি, তো সেই ক্ষেত্রে আমি সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে পারি, অথবা বলতে পারি হ্যালো হাউ আর ইউ, অথবা বলতে পারি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই টাইপের কথা বলে যেটাই হোক আপনি একটা শব্দ করবেন, যে শব্দের কারণে লার্নাররা আপনার দিকে দৃষ্টি দিতে, আপনার দিকে মনোযোগ দিতে বাধ্য হবে, ওই টাইপের শব্দ দিয়ে আপনি শুরু করবেন। তাহলে আমরা হ্যালো হাই অথবা সালাম দিয়ে অথবা গুড মর্নিং গুড ইভিনিং ইত্যাদি দিয়ে আমরা আমাদের সেশনটাকে গেট অ্যাটেনশন করতে পারি। আচ্ছা, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে লিঙ্ক টু দি প্রিভিয়াস সেশন। যেহেতু আপনি ধারাবাহিক সেশন চালাই যাচ্ছেন, তাহলে আপনার আগের দিনে যে পড়াটা আপনি পড়িয়েছেন, যে কাজটা শিখিয়েছেন, সেটা নিয়ে একটু আলোচনা করা, সেটা নিয়ে যে একটা প্রশ্ন করা, যে আগের সেশনে যেটা শিখেছিলেন একটু বলেন তো এটা মনে আছে কিনা, যে একটা প্রশ্ন সে রিলেটেড করলেন, করলে যেটা হলো আগের দিনের পড়াটা ঠিকঠাক হয়েছে কিনা, মনে আছে কিনা, বুঝতে পেরেছে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা মোটামুটি ধারণা তো পাওয়া গেল। তাহলে লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন, আগের সেশনের আলোচনা খুব সংক্ষেপে, যেটা আমি আজকে যেটা করলাম, যে আগের সেশনের একটা রিভিউ করে দিলাম। হ্যাঁ, তাহলে এরকম আগের সেশন দিয়ে সেশনে কিছু কথা বলতে হবে, এটা হচ্ছে লিঙ্ক টু দি প্রিভিয়াস সেশন। তারপরে আছে হচ্ছে লার্নিং আউটকাম, এটা হচ্ছে এই দিনের আজকের দিনে যেটা শেখাতে চাচ্ছেন সেটা একটু বলে দেওয়া। যেমন এই যে মকলেসের যদি আজকে ওই যে প্যান্টের ব্যাক পার্ট বানানোর কথা, সে যদি একটু বলে দেয়, মকলেস বলে দেয় যে আজকের দিনে আপনারা কিভাবে প্যান্টের ব্যাক পকেটটা বানাতে হয় এটা কিন্তু আপনারা শিখতে পারবেন। এই যে আজকের দিনের কাজের কথাটা বলে দিলাম, এটাই বলা হচ্ছে টুডেস লার্নিং আউটকাম। এটাও বলা খুব ইম্পর্টেন্ট, তাহলে তারা ধারণা করে যে আজকে এটা শিখতেছি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে আছে এস, প্রথম এসে হচ্ছে স্ট্রাকচার। এই সেশনটাকে আপনি কিভাবে চালাতে চাচ্ছেন, তার তো একটা কাঠামো আছে, সেখানে কি কি থাকতে পারে, থাকতে পারে ডিসকাশন মানে থিওরিক্যাল আলোচনা, থাকতে পারে প্র্যাকটিক্যাল সেশন মানে ডেমনস্ট্রেশন, থাকতে পারে প্র্যাকটিস অংশ, তাদের প্র্যাকটিসের সুযোগ দিতে পারেন, আবার থাকতে পারে শেষে ফিডব্যাক অথবা রিভিউ থাকতে পারে, তা অর্থাৎ তাদেরকে একটু প্রশ্ন করে করে জানার বিষয় যে তারা বুঝতে পেরেছে কিনা। আর থাকতে পারে কোনো ইভ্যালুয়েশন বা পরীক্ষা বা টেস্ট, এই টাইপের বিষয়ও কিন্তু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো যা যা আছে, মূল কথা হচ্ছে আপনার এই সেশনের ভিতরে আপনি আজকে যা যা করবেন সবগুলোই আপনি ঠিক খুব অল্প শব্দের মাধ্যমে তাদেরকে বলে দেওয়া যে আজকের সেশনে এটা 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 হবে, যাতে করে তারা সারাদিনে কি করতে হবে বুঝে যায়। আর সর্বশেষ হচ্ছে একটু স্টিমুলেশন দেওয়া, উদ্দীপনা তৈরি করা, উৎসাহ দেওয়া, এটা করা যাতে করে এই লার্নার বুঝতে পারে যে এই কাজটা শিখলে তার কি লাভ হবে, সে বাস্তব জীবনে এটা কোথায় প্রয়োগ করতে পারবে, সে সামাজিকভাবে কতটুকু মূল্যায়ন পাবে, সে আর্থিকভাবে কতটুকু বেনিফিটেড হবে, এই কথাগুলো বলে বলে তাদেরকে একটু বোঝানো যে এই কাজ শেখার ফলে আপনার এই ফ্যাসিলিটিসগুলো আছে। এটা বলতে পারলে যেটা হয়, লার্নাররা ওই আগ্রহ থেকে তার সুবিধার কথা চিন্তা করে সে লার্নিংয়ে ক্লাসে এই মনোযোগী হয়। তো এইটা বলে তাহলে গ্লসটা ফলো করে আমরা লার্নারদেরকে প্রিপেয়ার করব, প্রস্তুত করব লার্নিংয়ের জন্য। ঠিক আছে, তাহলে এটা করার পরে আমার মূল পড়াশোনা কিন্তু এর পরে শুরু হবে, এখনো পড়াশোনা শুরু হয়নি। হ্যাঁ, গ্লস দিয়ে আমরা রেডি করে নিলাম। আচ্ছা, এবার একটু আসি যে আমরা কিভাবে শিখি। শেখার জন্য এই মডেলটা ভার্ক মডেল, মানে এগুলো কিন্তু সুন্দর প্রশ্ন, হ্যাঁ, এক একটা, এই আগেরটা গ্লস, এটা ভার্ক, এরকম অনেকগুলো মডেল আমরা পড়বো আজকে। তো ভার্ক একটা মডেল, এই মডেল দিয়ে আমরা
বুঝতে পারি যে আমরা কতভাবে শিখি। হ্যাঁ, তো আমরা একটা হচ্ছে ভিজুয়ালি শিখি, অর্থাৎ কোনো কিছু দেখে, আমাদের সামনে কোনো কিছু দেখালে, আমরা ভিডিও দেখালে বা কোনো একটা চার্ট দেখালে অথবা কোনো একটা চিহ্ন সিম্বল দেখালে, গ্রাফ দেখালে ইত্যাদি দেখালে আমরা কি করি, সেখান থেকে আমরা কিছু শিক্ষা পাই, শিখতে পারি। আবার যদি আমাদেরকে কোনো লেকচারের অডিও শোনানো হয়, টিউটোরিয়ালসের অডিও শোনানো হয়, অথবা গ্রুপে যদি আমরা কথা বলি, কথা শুনি এবং একে অপরের সাথে কথা বলি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখি। তাহলে এভাবে শুনে শুনেও শিখতে পারি। ৩ নম্বর হচ্ছে আমরা রিডিং এবং রাইটিং, লিখে এবং পড়ে। পড়ে শিখা যায়, পড়লে তো আমরা মুখস্থ করি, পড়লে বুঝতে পারি। আবার যখন আমরা লিখি, লেখার মাধ্যমে কিন্তু শিখা, যেমন আমরা যখন অঙ্ক লিখি, হিসাব করি, সেগুলো কিন্তু আমরা ওখান থেকে আমাদের লার্নিং হয়, শিক্ষা হয়। আর সর্বশেষ হচ্ছে কাইনেস্থেটিক, মানে হচ্ছে লার্নিং বাই ডুইং, অর্থাৎ আপনি যে কাজটা শেখাতে চাচ্ছেন, এই কাজটা যদি তারা হাতে কলমে করতে পারে, হাতে কলমে করলে এটা সবচেয়ে ভালোভাবে শেখা যায়। অর্থাৎ প্র্যাকটিক্যাল অংশ না থাকলে সেই শিক্ষাটা ভালো শিক্ষা হয় না। সবচেয়ে ভালো ভালো পলিসি, সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কাইনেস্থেটিক, এটা মাথায় রাখতে হবে। এই কাইনেস্থেটিক মানে প্র্যাকটিক্যাল অংশ, প্র্যাকটিক্যাল অংশে যত বেশি সুযোগ দিবেন, লার্নিংটা তত বেশি হবে। তাহলে এই ভার্ক মডেল দিয়ে আমরা লার্নিং স্টাইলটাকে আমরা বুঝতে পারি যে কি কি স্টাইলে, কোন কোন পদ্ধতিতে, কোন কোন ভাবে আমরা শিখি বা লার্নাররা শিখে। আচ্ছা, একটা হচ্ছে লার্নিং ডোমেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্লুমস লার্নিং ডোমেনও বলে। এটা ডক্টর বেঞ্জামিন ব্লুমস নামে একজন বিজ্ঞানী ছিলেন, এই পড়াশোনা নিয়ে উনি গবেষণা করতেন। তো তিনি একটা তথ্য আমাদেরকে দিলেন যে আমরা যা শিখি, আমাদের যে আচরণ তৈরি হয়, আমরা যে কাজ করি, সেটা শরীরের কোন কোন জায়গা থেকে এগুলো আসে। তো দেখা যাচ্ছে যে আমরা যেগুলো বুঝতে পারি, যেগুলো মুখস্থ করতে পারি, যেগুলো মনে রাখতে পারি, এগুলো সাধারণত আমাদের ব্রেনে জমা থাকে এবং এই ডোমেনটার নাম হচ্ছে কগনিটিভ ডোমেন। আবার আমরা এই যে কাজ করি, কথা শুনি, অনেক কিছু বুঝি, তারপরে আমাদের মধ্যে একটা কি আচরণের পরিবর্তন আসে, আমরা একটা আচরণ করি। এই যে আচরণ যেটা, ফিলিং যেটা, সেটা হচ্ছে আমাদের হার্ট থেকে আসে, আমাদের হৃদয় থেকে আসে। হৃদয়ে আমাদের অনুভূতিগুলো জমা থাকে এবং মনের ভিতরে যেটা আসে সেটা কিন্তু আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। হ্যাঁ, এই অ্যাটিটিউডের মাধ্যমে প্রকাশ পায়। এই ডোমেন যেটা, এই ডোমেনটাকে বলা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। আর আরেকটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করি হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, শারীরিক কাজ, যে কাজগুলো করি, দক্ষতা দেখাই, সেটা সাধারণত আমাদের বডিতে থাকে এটা। হ্যাঁ, আর এটার এই ডোমেনটার নাম হচ্ছে সাইকোমোটর। তাহলে কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর। যদি কখনো আমরা লার্নিং ডোমেন নিয়ে প্রশ্নের সম্মুখীন হই, তাহলে আমরা বলবো যে লার্নিং ডোমেন তিনটা: কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর। কগনিটিভ এটা হচ্ছে ব্রেনের সাথে সম্পর্কিত, অ্যাফেক্টিভ হচ্ছে হার্টের সাথে সম্পর্কিত, সাইকোমোটর হচ্ছে হ্যান্ডের বা শরীরের সাথে সম্পর্কিত। ঠিক আছে, কগনিটিভে নলেজ জমা থাকে, অ্যাফেক্টিভে থাকে হচ্ছে অ্যাটিটিউড জমা, আর সাইকোমোটরে থাকে হচ্ছে স্কিল জমা থাকে। তাহলে তিন জায়গায় তিন ধরনের এই কম্পিটেন্সি কিন্তু আমরা পাই। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে ট্র্যাডিশনাল ট্রেনিং আর সিবিটি ট্রেনিং। এটা নিয়ে খুব মজা হবে পড়তে, দেখবেন যে আমরা আসলে যেটা করছি সেটা আসলে কতটুকু সিবিটির সাথে যাচ্ছে। এটা পড়লে আজকে ক্লিয়ার হবে। দেখেন, প্রথম যেটা ট্র্যাডিশনাল ট্রেনিং, আমাদের আগে যে পদ্ধতি ছিল, সে ট্রেনিংয়ে ছিল ইনস্ট্রাক্টর ফোকাস অন ইনস্ট্রাকশন। আর কম্পিটেন্সি বেজে হওয়ার কথা হচ্ছে ইনস্ট্রাক্টর ফোকাস অন লার্নিং। অর্থাৎ আগে ছিল যে টিচাররা শুধু বলে দিত এটা করবা, ওইটা করবা, এটা এইভাবে হবে, হ্যাঁ, শেষ। কিন্তু কম্পিটেন্সিতে হওয়া উচিত হচ্ছে আপনাকে একটা কাজ দিয়েছে, কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, আপনি কাজটা করছেন কিনা, কাজটা পারছেন কিনা, কাজটা হলো কিনা, সেটার দিকে ট্রেনার ফোকাস করবেন। আচ্ছা, ট্রেডিশনালি মোস্ট স্টুডেন্টস এন্টার অ্যাট দি সেম টাইম, অর্থাৎ সব ছাত্ররা একই সময়ে ভর্তি হয়। আর কম্পিটেন্সি বেজে হওয়ার কথা ছিল স্টুডেন্ট এন্টার ভেরিয়াস টাইম। এখন বাস্তবতায় কি হচ্ছে, আমরা তো এখনো ব্যাচ টু ব্যাচই ভর্তি করি, এক ব্যাচ শেষ হয়, এখন এই যে অ্যাসেট যারা চালাচ্ছেন তাদের এখন সপ্তম সাইকেলের ভর্তি করেছেন।
সিসিএফ যারা পড়াচ্ছেন তারা সম্ভবত এখন থার্ড সাইকেল, ড্রাইভিংয়ে সেকেন্ড সাইকেল, ড্রাইভিংয়ে হচ্ছে থার্ড আর ফোর্থ ভর্তি হয়েছে। তো এই যে সাইকেল টু সাইকেল আমরা ভর্তি করছি, এই পদ্ধতিটা কিন্তু কোনোভাবেই সিবিটিএ নয়। সিবিটিএ হলে হতে কি, আজকে যিনি আসছেন তিনি আজকে পড়া শুরু করবেন, শেখা শুরু করবেন। কালকে যিনি আসছেন তিনি কালকে থেকে শুরু করবেন। 1 মাস আগে যিনি এসেছেন তার অলরেডি 1 মাস ট্রেনিং হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু সেটা এখনো বাস্তবায়ন করতে পারিনি। এখনো আমাদের অল স্টুডেন্টস আর এন্টারিং অ্যাট সেম টাইম, এটাই হচ্ছে, হ্যাঁ। সিবিটি এখনো ফলো করা যাচ্ছে না। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে অল স্টুডেন্টস কভার দি সেম ম্যাটেরিয়ালস। ট্র্যাডিশনাল হওয়া উচিত কি, একই পড়া সব ছাত্ররা পড়বে। অর্থাৎ আজকের সেশন ধরেন আমাদের সাপোজ ধরেন 15 নম্বর সেশন, যে 15 নম্বর সেশনে কি হবে, আজকে সবাই 15 নম্বর সেশনই পড়বে। কিন্তু যদি সিবিটিএ ফুল ফলো করা হতো তাহলে কি হতো, ডিফারেন্ট স্টুডেন্ট লার্ন ডিফারেন্ট অকুপেশনস। অর্থাৎ একই সেশনের ভিতরে বিভিন্ন ক্যান্ডিডেট, বিভিন্ন লার্নার বিভিন্ন টপিক পড়তো। সাপোজ যদি কম্পিউটারের নিয়েই কথা বলেন, তাহলে ধরেন আজকে একজন লার্নার আসছে, সে এসে কম্পিউটার চালু করা বন্ধ করা শিখলো। কিন্তু যে ছাত্রটা গতকাল আসছে সে কিন্তু অলরেডি এটা চালু করা শিখে গেছে। আজকে সে হয়তো ফোল্ডার তৈরি করা শিখতেছে, একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করা শিখতেছে। তারও একদিন আগে যে এসেছিল সে কিন্তু অলরেডি সে ওয়ার্ড টাইপ করা শিখতেছে, সে অক্ষরগুলো চিনতেছে। এভাবে করে প্রত্যেকের ভিন্ন ভিন্ন। তাহলে আজকের দিনে যে যে ক্যান্ডিডেট আমার 3 দিন আগের সে ওয়ার্ড টাইপ করে, যে 2 দিন আগের সে ফোল্ডার ওপেন করে, যে আজকের সে মাত্র কম্পিউটার চালু আর বন্ধ করে। এই সব টাইপের লার্নার আমার সেশনে থাকার কথা ছিল যদি আমি পুরোপুরি সিবিটি এই মেথড ফলো করে আমার ট্রেনিং চালাতাম। কিন্তু এটা এখনো কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হয়নি। আচ্ছা, দি ইনস্ট্রাক্টর কন্ট্রোল দি লার্নিং। লার্নিংটা কার কোনটা পড়া হবে, কোন জব হবে, সেটা কিন্তু ইনস্ট্রাক্টর বলে দেয়, কন্ট্রোল করে দেয় যে আজকে এই জব। কিন্তু যদি সিবিটি হতো তাহলে সিবিএলএম থেকে, সিএস থেকে দেখে দেখে ওই লার্নারই সিদ্ধান্ত নিত যে আজকে আমি কোনটা করব, আজকে আমি ওয়ার্ড করব নাকি এক্সেল করব নাকি পাওয়ার পয়েন্ট করবো, সেটা স্টুডেন্টের ইচ্ছার উপরে নির্ভর করতো। আচ্ছা, এরপর পরীক্ষার ব্যাপার যদি আসে, তাহলে অল স্টুডেন্টস আর টেস্টেড অ্যাট ওয়ান্স। ট্র্যাডিশনালি সবাইকে একসাথে পরীক্ষা নেওয়া হবে, যেটা আমরা কি দেখি, যেটা সাধারণত আমরা এই এসএসসিতে দেখি, ইন্টারমিডিয়েটে দেখি, জেএসসিতে দেখি, যে সকল বাংলাদেশের সব ছাত্ররা একসাথে পরীক্ষায় বসবে। সিবিটিতে কিন্তু একটু ভিন্নতা হলেও আছে, যে একই ব্যাচে আপনারা পড়েছেন, দেখা যাবে যে প্রথম 12 জনের অ্যাসেসমেন্ট শনিবার, তো পরের 12 জনের রবিবার, এরকম কিন্তু হয়। তার মানে একই সাথে সবার অ্যাসেসমেন্ট হচ্ছে না, একটু এই ভিন্ন ভিন্নভাবেই হচ্ছে। ঠিক আছে, যদি এটা হওয়ার কথা ছিল স্টুডেন্ট টেস্টেড হোয়েন দে হি রেডি, যে ছাত্র যেদিন রেডি হয়েছে সেদিন তার টেস্ট হওয়ার কথা ছিল, পরীক্ষা হওয়ার কথা ছিল, অ্যাসেসমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। মানে আমরা মোটামুটি আগাচ্ছি, একটা সময় হয়তো হয়ে যাবে। আচ্ছা, রিটেস্টিং ইজ ডিসকারেজড অর নট অ্যালাউড। ট্রেডিশনালি কিন্তু রিটেস্ট মানে ওই যে এই রিটেক দেওয়া বা এই হচ্ছে রেফার্ড পরীক্ষা দেওয়াতে কিন্তু সাধারণত কি করা হয়, এই ডিসকারেজ করা হয় এবং অনেক ক্ষেত্রে সুযোগও থাকে না। কিন্তু সিবিটিতে কিন্তু আপনি যতবার নট ইয়েট হচ্ছেন আবার কিন্তু আপনাকে রিঅ্যাসেসমেন্ট দেওয়ার সুযোগ থাকছে, এটাতে উৎসাহিত করা হয় যে আপনি না পারলে আবার দিবেন, সমস্যা নেই। সর্বশেষ হচ্ছে ইনস্ট্রাক্টর ইনভলভ ইন ওয়ান টপিক অ্যাট এ টাইম। ইনস্ট্রাক্টররা কি করে, একটা টপিকে একদিন পড়ায়, ওই দিন অন্য কোনো টপিক নিয়ে কথা থাকে না, অথবা যে টপিক নিয়ে আছেন সেটা নিয়েই থাকেন। কিন্তু যদি সিবিটি হতো তাহলে যেহেতু লার্নাররা মাল্টিপল টপিক করতেছে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছে, তাহলে ইনস্ট্রাক্টরকে বিভিন্ন টপিকের উপরেই মাল্টিপল টাইপের কোশ্চিন এর উত্তর দেওয়ার জন্য তাকে রেডি থাকতে হতো। তাহলে এই যে বিষয়টা, তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা যে যেখানে সুযোগ পাই আমাদের সামর্থ্যের ভিতরে, সিস্টেমের ভিতরে কোনো ঝামেলা না পাকিয়ে আমরা যতটুকু পারি আমরা একটু সিবিটি এটাকে বাস্তবায়ন করতে চাই, হ্যাঁ, যাতে করে এই এটার সুফল আমরা পেতে পারি। হ্যাঁ, নিঃসন্দেহে সিবিটি একটা ভালো সিস্টেম। আমরা না বুঝে থাকলে এটা কঠিন লাগে, কিন্তু বুঝে থাকলে এটা কিন্তু সহজ। তো তাহলে এটা একটা ভালো সিস্টেম। ট্রেডিশনাল থেকে আমরা সিবিটিতে ঢুকে গেছি, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে একটু সময় লাগবে এবং আমরা রেডি হলে কিন্তু বাস্তবায়ন সম্ভব। আচ্ছা, এই হচ্ছে গেল। এরপরে হচ্ছে সিবিটি এর প্রিন্সিপাল। সিবিটি এর প্রিন্সিপাল মানে হচ্ছে এখানকার ডান পাশের যে বিষয়গুলো ছিল
এইটাই মূলত প্রিন্সিপাল হিসেবে এখানে বেশিরভাগ কথা এখানে আছে। হ্যাঁ, যেমন আছে হচ্ছে ট্রেনিং বেসড অন কারিকুলাম ডেভেলপ ফ্রম সিএস থেকে যে কারিকুলাম ডেভেলপ করা হয়েছে সেটার উপরে ভিত্তি করে ট্রেনিং হয়। লার্নিং ইজ মডুলার ইন ইটস স্ট্রাকচার, এটা যে স্ট্রাকচার বলা আছে, গঠন প্রণালী আছে, সেটা সে অনুযায়ী লার্নিং হবে। ট্রেনিং ডেলিভারি ইজ ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড সেলফ পেস, এই কথাটা কিন্তু এখানে ছিল যে ট্রেনিং ইন্ডিভিজুয়াল হবে, এটা গ্রুপে হবে না, যার যেটা শেখা দরকার সেটাতে হবে। এবং সেলফ পেস মানে লার্নাররা যেভাবে যে যেদিন আগাতে চায়, যে টপিক পড়তে চায় সেটাই সে স্টাডি করবে, এটা হওয়ার কথা। ট্রেনিং ইজ বেসড অন ওয়ার্ক দ্যাট মাস্ট বি পারফর্মড, ট্রেনিংটা ওইটার উপরেই হবে যে কাজটা করতে হবে, যেটা করে দেখাতে হয়, পারফরমেন্স যেটার উপরে হয় সেটার উপরে ট্রেনিং হবে। তো ট্রেনিং ম্যাটেরিয়ালস আর ডিরেক্টলি রিলেটেড টু সিএস অ্যান্ড সিডি, অর্থাৎ ট্রেনিং ম্যাটেরিয়ালস যেটা আছে, হ্যাঁ, সেটা সেটা কি হবে, সেটা অবশ্যই সিএস এর সাথে রিলেশন থাকতে হবে, এবং সিএস থেকে যে আমরা কারিকুলাম ডকুমেন্ট করি সেটার সাথে রিলেটেড থাকতে হবে ম্যাটেরিয়াল, অর্থাৎ আমরা এই ম্যাটেরিয়ালসটা সিএস থেকে নিব, এটা হচ্ছে সহজ কথা। অ্যাসেসমেন্ট ইজ বেসড অন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, অ্যাসেসমেন্টটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের মতোই হওয়া লাগবে, এটা যেন অন্যভাবে না হয়। আচ্ছা, ট্রেনিং ইজ বেসড বোথ অন অ্যান্ড অফ দ্য জব কম্পোনেন্টস, এই অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং নিয়ে আমরা কথা বলেছিলাম। তাহলে এই ট্রেনিংয়ের অন দ্য জব অফ দ্য জব দুই ফ্যাসিলিটিসই থাকা দরকার। এরপরে অ্যালাউজ আরপিএল, সিবিটিতে আরপিএলকে এই অ্যালাউ করতে হবে, অর্থাৎ কারো যদি পূর্বযোগ্যতা থাকে, সক্ষমতা থাকে, তাকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে ট্রেনিং ছাড়াই। ট্রেনিং অ্যালাউজ ফর মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট, এই কথাটা কিন্তু আগেরটাই ছিল যে এন্ট্রি এক্সিট একসাথে হবে না, মাল্টিপল হবে। অর্থাৎ ক্যান্ডিডেটরা, লার্নাররা কীভাবে ভর্তি হবে, একসাথে সবাই হবে নাকি যে যেদিন আসবে সেদিন হবে? হওয়া উচিত হচ্ছে যেদিন আসবে সেদিন সে সেশনে ভর্তি হতে পারবে, সেদিন থেকে পড়াশোনা শুরু করতে পারবে। এ হচ্ছে সিবিটি কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিস্টেমের এই মূলনীতি। এরপরে আসেন এইবার আপনাদের দায়িত্ব ও কর্তব্য, রোল অফ কম্পিটেন্ট টিভিএড ট্রেনার। টিভিএড ট্রেনার হিসেবে যারা কম্পিটেন্ট হতে চাচ্ছেন তাদের এই যোগ্যতাগুলো, এই দায়িত্বগুলো পালন করতে হবে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে, এই টোটাল সিস্টেমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিপারেশন, আরেকটা হচ্ছে ডেলিভারি, আরেকটা হচ্ছে রিভিউ, তিনটা। হ্যাঁ, তো প্রিপারেশন কি নেবেন ট্রেনাররা? প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ড হাউ লার্নার্স লার্ন, ওই যে ভার্ব যে আমরা পড়ে এসেছিলাম লার্নিং স্টাইল, সেখান থেকে আপনি চিন্তা করবেন যে আজকে যা শেখাতে চাচ্ছি সেটা কোনটা, কোন মডেল ফলো করলে, কোন মেথড অ্যাপ্লাই করলে আমি শেখাতে পারবো, ওইটা আগে বুঝতে পারা। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিপেয়ার সেশন প্ল্যান, আপনাদেরকে সেশন প্ল্যান করতে দিয়েছি আমি অলরেডি। হ্যাঁ, ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান। তো সেশন প্ল্যান প্রিপেয়ার করা। ডেভেলপ সিবিএলএম ডেভেলপ করা। এরপরে সিকোয়েন্স ইনফরমেশন, যা তৈরি করলেন এগুলো ধারাবাহিকভাবে একটু সাজিয়ে রাখা, সাজায় নেওয়া। ঠিক আছে, তাহলে দেখেন সেশন প্ল্যান এবং সিবিএলএম, এই যে আমরা বারবার বলি যে সিবিএলএম ডাউনলোড কপি লাগবে, সাপ্লাই লাগবে, এই অ্যাসেট থেকে দেয়া লাগবে, কিন্তু বলা হচ্ছে ট্রেনারদের দায়িত্ব হচ্ছে সিবিএলএম তৈরি করা। এখন আমরা এটা তৈরি করতে চাই না, শিখতেও চাই না আর কি। তাহলে এই কাজগুলো করে আপনি প্রিপারেশন নিলেন, এরপরে প্রিপারেশন শেষ হলে এবার আসেন যে আপনি সেশন, আজকে আপনার সেশন ক্লাস 10টায়, তা আপনি সেশনে ঢুকে গেলেন, ঢুকে গেলে সেখানে আপনার কাজগুলো কি? সেখানে প্রথম কাজ হচ্ছে আপনি যেটা শেখাতে চাচ্ছেন সেখানে যেন ভ্যারাইটি অফ ডেলিভারি মেথড থাকে, অর্থাৎ শুধুমাত্র আপনি এই আলোচনা করে দিলেন, ডিসকাশন দিলেন, থিওরি ক্লাস নিয়ে নিলেন, এটাতেই যেন শুধু না থাকে। আবার শুধু প্র্যাকটিক্যালের সুযোগ দিলেন, আপনি কোনো কথাই বলেন না, কোনো থিওরি পড়ান না, এরকম যেন না হয়। অর্থাৎ ডেলিভারি মেথডের ভিতরে এটা হচ্ছে ডিসকাশন, প্র্যাকটিক্যাল সেশন, রোল প্লেস, এরপরে হচ্ছে গ্রুপ ডিসকাশন, এই টাইপের অনেকগুলো পদ্ধতি যেন এর ভিতরে থাকে। দ্বিতীয় হচ্ছে এনকারেজ ওপেন ডিসকাশন, খোলাখুলি কথা বলার পরিবেশ তৈরি করা উচিত আপনার। ছাত্রদের মধ্যে যেন এরকম হয় যে কেউ কথা বলতে ভয় পাচ্ছে, এরকম যেন না হয়, সবাই তার সমস্যাগুলো খোলাখুলিভাবে বলবে, সেই সুযোগ আপনি তৈরি করে দেবেন। মেক লার্নিং ফান, আপনি যে লার্নিংয়ের ব্যবস্থা করেছেন, যেভাবে ক্লাস হচ্ছে, ট্রেনিং চলছে, এটাকে একটু আনন্দঘন পরিবেশ তৈরি করতে হবে, এটা যেন খুব বোরিং না লাগে। এরপরে 4 নম্বর, প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক,
তাদেরকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে হবে। তারা যে শিখছে, কিভাবে শিখছে, আর কতটুকু শেখা দরকার সেটা নিয়ে আপনি তাদের সাথে কথা বলবেন জনে জনে ভিন্ন করে। প্রোভাইড প্র্যাকটিস অপরচুনিটি, প্রচুর পরিমাণ প্র্যাকটিসের ব্যবহারিক করার সুযোগ আপনাকে তৈরি করে দিতে হবে। এগুলো হচ্ছে ডেলিভারির দিন, সেশনের সময়ের কাজ। সেশন যখন শেষ হয়ে গেল তারপরেও কাজ আছে। পড়াশোনা শেষ, প্র্যাকটিক্যাল করা শেষ, এবার সবাই যন্ত্রপাতি জমা দিয়ে দিচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে সিক ফিডব্যাক, তাদের কাছ থেকে ফিডব্যাক চাওয়া, প্রশ্ন করে করে তার উত্তর জানতে চাওয়া যে কী শিখলো, শেখা হলো কি না। এরপর প্রোভাইড টাইমলি অ্যাসেসমেন্ট, সময় মতো অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা। সেটা হতে পারে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, হতে পারে সামেটিভ অ্যাসেসমেন্ট। এরপরে আছে এনশিওর লার্নিং আউটকাম হ্যাভ বিন অ্যাচিভড, যেটা শেখাতে চাচ্ছিলেন সেটা আসলে শিখছে কিনা এটা এনশিওর করা। যে আপনি আজকে আজকে আপনি প্যান্ট বানানো শেখাতে চাচ্ছিলেন, প্যান্ট বানানো আসলে শিখা হলো কিনা, তারা প্যান্ট বানাতে পারে কিনা। আজকে কম্পিউটার টাইপ করে শেখাতে চাচ্ছিলেন, তারা সবগুলো অক্ষর চিনে টাইপ করতে পারে কিনা। যে স্পিডে শেখাতে চাচ্ছিলেন সেই স্পিডটা তাদের অর্জন হয়েছে কিনা। এরপরে হচ্ছে চেক সেশনস হ্যাভ মেড দ্য লার্নার্স ইন, অর্থাৎ আপনি আপনার লার্নারের চাহিদা পূরণ করতে পেরেছেন কিনা, তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, তারা সন্তুষ্ট কিনা আপনার সেশনে, এইটা চেক করা। তাহলে এইগুলো হচ্ছে সেশনের পরের কাজ। প্রিপারেশন হচ্ছে সেশনের শুরু হওয়ার আগের কাজ, আর সেশনের সময়ের কাজ হচ্ছে ডেলিভারি। এই তিনটা বিষয়ে আমাদের ট্রেনারদেরকে অবশ্যই ভালো করে প্রস্তুত হতে হবে, এটা প্র্যাকটিসে আনতে হবে। যদি আপনি আনতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার ট্রেনিংয়ের যে ডেলিভারি, আপনার যে ক্লাস নেওয়ার যে সক্ষমতা, আপনার ট্রেনার হিসেবে যে একটা গুডউইল, সেটা অবশ্যই বৃদ্ধি পাবে এবং সবাই বলবে না ওই স্যারের ক্লাস তো অনেক ভালো। এটা অর্জন করার জন্য আপনাকে এই যোগ্যতাগুলো অর্জন করে এগুলো আপনাকে প্র্যাকটিসে আনতে হবে। আচ্ছা, এরপরে আছে যেগুলো করবেন না, অ্যাভয়েড, যেগুলো করা উচিত ট্রেনারের জন্য। হ্যাঁ, থিংস টু অ্যাভয়েড ফর টিভির ট্রেনার, আগেরগুলো তো করবেন আপনি, এই বিষয়গুলো আপনি করতে পারবেন না, এগুলো আপনার জন্য নিষিদ্ধ। প্রথম হচ্ছে বিইং পোরলি প্রিপেয়ার্ড, খুব দুর্বল প্রিপারেশন নিয়ে সেশনে যাবেন না। যে আপনি কিছু বুঝাইতেই পারতেছেন না, ছাত্র প্রশ্ন করলে রেগে যাচ্ছেন, উত্তর জানেন না, উল্টাপাল্টা উত্তর দিচ্ছেন, এরকম যেন কখনো না হয়। ভালো প্রিপারেশন নিয়ে তারপরে সেশনে এন্ড করতে হবে। আন্ডার এস্টিমেটিং এক্সিস্টিং লার্নার স্কিলস, অনেক সময় দেখবেন যে আপনার সেশনে একজন ভালো লার্নার ভর্তি হয়ে গেছে, সে আপনার চাইতে অনেক ভালো জানতে পারে, এরকম কিন্তু হতে পারে অনেক সময়, অথবা মোটামুটি জানে। তো সেই ক্ষেত্রে তাকে যেন আপনি তাকে যেন আপনি অবহেলা না করেন, আন্ডার এস্টিমেট না করেন, এরকম মনে না করেন যে না কোথায় শিখছে না শিখছে, আমার চাইতে ভালো জানা লোক তো এই এলাকায় নেই, তাহলে সে বেশি জানে না, আমি ভালো জানি, এরকম যেন না হয়। তার স্কিল থাকলে সেটাকে আপনি মূল্যায়ন করবেন, প্রয়োজনে কাজে লাগাবেন। আচ্ছা, ইউজিং ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা আমাদের অনেকের একটা বদভ্যাস, যে আমি যখন কথা বলতে চাই, কথা বলার ক্ষেত্রে বা কথা বলার পরেও অন্যদেরকে সুযোগ দিই না কথা বলার। আমি যখন বলছি বলছি, মাঝখান থেকে কেউ প্রশ্ন করতে চাইলো, স্যার আমায় বুঝতে পারিনি, বা আমি একটু এখানে আবার আরেকটু শুনতে চাই, এই সুযোগটা আমি কাউকে দিলাম না, অ্যালাউ করলাম না। যে আমি বলছি আমার বলা শেষ হবে, এর মাঝখানে কেউ কোনো ইন্টারাপ্ট করতে পারবেন না, অথবা বলা শেষ হয়ে গেল এরপরেও আপনি কোনো প্রশ্ন উত্তরের সুযোগ দিলেন না, তাদের কাছ থেকে চাইলেন না জানতে, তাদেরকে কথা বলার সুযোগ দিলেন না, এটা বাজে, এটা করা যাবে না। আচ্ছা, কনফিউজিং দি লার্নার্স, লার্নারদেরকে কনফিউজ করা যাবে না। এরকম বলতে পারবেন না তোমার দ্বারা হবে না, বাদ দাও, বন্ধ করো, এরকম বলি কিন্তু আমরা যে হবে না, কোনো সম্ভাবনা নাই, এটা উচিত না। হ্যাঁ, কনফিউজ করলে ওদের লার্নিং বন্ধ হয়ে যায়। এরপরে 5 নম্বর হচ্ছে সেটিং আপ ইউরসেলফ অ্যাজ দি এক্সপার্ট, নিজেকে সবার সামনে বলে বেড়ানো যে আমার চাইতে জ্ঞানী কেউ নাই, আমার চাইতে বুঝার কেউ নাই, আমি সেরা, আমি বাংলাদেশের সেরা টিচার। হ্যাঁ, আমার চাইতে কেউ ভালো বুঝে না, আমার সাথে কেউ বুঝাতে পারে না, এইটা আপনার তো বলার দরকার নাই। আপনি কাজে করে দেখাবেন, আপনার কাজ দেখে, আপনার পড়াশোনা দেখে, আপনার বোঝানোর কৌশল দেখে লার্নাররা বলবে স্যার আপনি তো অনেক ভালো। অন্য জায়গায় আলোচনা হবে যে অমুক স্যারে তো অনেক ভালো পড়ায়, ভালো বুঝায়, এটা যেন হয়। এটার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে জাহির করার কিছু নাই, উপস্থাপনা করার কিছু নাই। সবসময় সবার সামনে উপস্থাপন করবেন যে আপনি তেমন কিছু জানেন না। হ্যাঁ, আমি তেমন কিছু জানি না, আমি শিখার চেষ্টা করছি।
ঠিক আছে? তো এইভাবে যদি উপস্থাপন করেন তাহলে আপনার সম্মানটা বাড়বে বরঞ্চ কমবে না। এবার নট লিসেনিং, কথা না শোনা। এটাও আমাদের অনেকের বদভ্যাস আছে। আমরা কারো কথা শুনতে চাই না। আমরা শুধু বলতে চাই। হ্যাঁ, বলেই খুশি হই। কিন্তু দেখবেন আপনি যত বেশি শুনতে চাইবেন, লার্নার হোক অথবা আপনার অফিসার হোক, আপনি যদি ভালো শ্রোতা হন তাহলে আপনি সবার কাছে জনপ্রিয় হবেন। হ্যাঁ? ৭ নম্বর হচ্ছে মেকিং অ্যাজাম্পশন। কেউ কিছু বলবেন? সবার কাছে কি তাই? তাহলে তো বিপদ। কতক্ষণ থেকে? এটা কি অনেকক্ষণ থেকে নাকি এখন শুরু হয়েছে এরকম? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে কোথায় ইস্যুটা কোথায়? কারো মাইক্রোফোন ইস্যু কিনা এইটা দেখেন। এখনো কি সমস্যা? আপনারা সবাই একটু মিউট করেন। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি লিভ নিয়ে আবার ইন করি, হয়তো ঠিক হয়ে যাবে। এখন কি অবস্থা দেখেন তো? এখন এখন কি ঠিক শুনছেন? ওকে। ইস্যু একটা একটা থাকেই ঝামেলা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, এটা একটু ঝামেলা থাকবে, এগুলো নিয়েই চলতে হবে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এই নট লিসেনিং, কথা। হ্যাঁ, কনফিউজিং লার্নার্স। হ্যাঁ, এটা হচ্ছে লার্নারদেরকে কনফিউজ করা। অনেক সময় আমরা বলি হবে না তোর দ্বারা, পারবি না। হ্যাঁ, এরকম এরকম বলা যাবে না। হ্যাঁ, এনকারেজ করতে হবে, আরেকটু চেষ্টা, অনেকটা ডেভেলপ হয়েছে তো, আরেকটু হলেই হয়ে যাবে। এটা এইভাবে এগিয়ে দিলে তাদের কনফিডেন্স লেভেল আপ হয়। তারপর হচ্ছে সেটিং আপ ইয়োরসেলফ অ্যাজ দ্য এক্সপার্ট। সবার সামনে নিজেকে উপস্থাপন করা, এটা কিন্তু আমাদের সবচেয়ে বদ অভ্যাস। যে আমরা সবসময় বলতে চাই যে আমি সবচেয়ে ভালো। ধরেন আমি বললাম যে আমি আশরাফ, আমার চাইতে ভালো সিবিটি টেন্ডার বাংলাদেশেই নাই, আমার চাইতে ভালো কেউ পড়াইতে পারে না। এইটা যেন না হয়। সবসময় বলবেন আমি সবচাইতে দুর্বল ট্রেনার, আমি চাইতে কম বোঝার কেউ নাই। কিন্তু আপনি কাজে করে দেখাবেন যে আপনার চাইতে সেরা কেউ নাই। এটা হচ্ছে প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, ৬ নম্বর হচ্ছে নট লিসেনিং, কথা না শোনা। এটাও আছে যে আমরা শুনতে চাই না, শুধু বলতে চাই। আপনি যদি ভালো শ্রোতা হন তাহলে সবার কাছে আপনি খুব প্রিয় হবেন। সেটা আপনার অফিসার হোক, বন্ধু হোক, কলিগস হোক, হ্যাঁ, আপনার লার্নার হোক। আপনি যদি শুনতে চান, শ্রোতার খুব অভাব পৃথিবীতে। হ্যাঁ, আপনি যদি ভালো শ্রোতা হন, সময় মতো সব শুনে বুঝে শুনে যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলার প্র্যাকটিস করবেন। তাহলে আপনার জন্য এটা ভালো। মেকিং অ্যাজাম্পশনস, কারোর বিরুদ্ধে অভিযোগ করা, হ্যাঁ, অযথাই দোষ দেয়া, এটাও ভালো না। অনেক সময় লার্নিং সেশন এরকম হয়, কোনো কিছু হারিয়ে যায়, ভেঙে যায়, অযথা একজনকে দোষ দেই, তুই ছাড়া এটা কেউ করেনি। এটা না করাই ভালো। আচ্ছা, নট স্টার্টিং অ্যাট দি লেভেল দি লার্নার ইজ অ্যাট। লার্নাররা যে লেভেলে আছে অনেক সময় আমরা সেখানে শুরু করি না, তার সাথে অনেক অ্যাডভান্স হয়ে শুরু করে যাই। সাপোজ কোনো লার্নারকে ভর্তি করেছেন, আপনি গ্রাফিক্স ডিজাইন শেখাবেন, কিন্তু কোনো একটা সিচুয়েশনে দেখা গেল যে অনেক লার্নার সে এখনো কম্পিউটারের ভালো টাইপই করতে পারে না। তাহলে আপনি যদি এখন তাকে একটু টাইপের জন্য দু একদিন সময় না দিয়ে আপনি ডিরেক্ট এআই দিয়ে শুরু করলেন, ইলিস্ট্রেটর শুরু করলেন, ফটোশপ শুরু করলেন, তাহলে তো সে টাইপই জানে না। তাকে দিয়ে আপনি কি ফটোশপ ইলিস্ট্রেটর শিখাবেন? এই যে বিষয়গুলো, তাহলে ওই লেভেলটাতে শুরু করা যেখানে তার এখন আছে। এজন্য কিন্তু প্রত্যেকটা ট্রেনিং সেশনের শুরুতে একটা অ্যাসেসমেন্ট নিয়ে শুরু করতে হয়, যার নাম হচ্ছে প্রি টেস্ট অ্যাসেসমেন্ট। হ্যাঁ, প্রি টেস্ট নিতে হয় ফাইনাল পরীক্ষার প্রশ্ন দিয়ে দিয়ে জানার
চেষ্টা করা হয় যে তারা কতটুকু জানে, যেখান থেকে জানে ওইখান থেকে রেজাল্ট যাচাই বাছাই করে যে এখন আমার এখানে জানা আছে, বাকি টুক থেকে তাদেরকে শেখানো শুরু করতে হয়। তাহলে ওই লেভেলে শুরু করতে না পারলে ঝামেলা। এই জন্য এটা এই ট্রেনারদের অ্যাভয়েড করা উচিত যে যে লেভেলে আছে সে লেভেলে শুরু না করে অন্য লেভেলে শুরু করা উচিত না। আচ্ছা, সর্বশেষ নাম্বার 9 এবং সবচাইতে ইম্পর্টেন্ট, নট হ্যাভিং এনি রিয়াল ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। এখানে ইন্ডাস্ট্রি বলতে বোঝানো হচ্ছে না যে আপনি শিল্প কারখানায় কাজ করতে হবে। এখানে ইন্ডাস্ট্রির ব্যাখ্যা হচ্ছে যার অকুপেশন যেখানে প্র্যাকটিস হয়। সাপোজ ধরেন যারা কম্পিউটার শিখান, এই কম্পিউটারটা প্র্যাকটিস হচ্ছে কোথায়? কম্পিউটার সার্ভিসের দোকানগুলো, যেখানে কম্পিউটার টাইপিং হয়, ইমেল করা হয়, প্রিন্টিং হয়, ইত্যাদি ইত্যাদি হয়, এখানে হয়। এরপরে ব্যানার, এরপরে এই স্টিকার ডিজাইনের যে সকল প্রেস আছে সেখানে, হ্যাঁ, এরপরে ডকুমেন্ট তৈরি করার প্রেস আছে সেখানে। তাহলে এই জায়গাগুলোতে আপনি রিয়ালি কাজ করেছেন কিনা, সেই এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে তাহলে ট্রেনার হিসেবে আপনি খুব ভালো ডেলিভারি দিতে পারবেন না। ঠিক আছে? একইভাবে যারা যারা গার্মেন্টসের ট্রেনার, আপনি যদি রিয়াল গার্মেন্টসের কাজ করার, অর্থাৎ আপনি যে সেলাই মেশিন দিয়ে যে আপনি মানুষের জামা কাপড় তৈরি করার যদি আপনার নিজের অভ্যাস না থাকে, আপনি যদি এরকম জায়গায় কাজ করার কোনোদিন এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনি কখনোই, আপনি যতই এই ইয়াতে গার্মেন্টসের এই অকুপেশনের উপরে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন, বিএসসি ইঞ্জিনিয়ার হন, মাস্টার ডিগ্রিধারী হন, অনেক ট্রেনিংয়ের মালিক হন, অনেক সার্টিফিকেটধারী হন, কিন্তু যেহেতু আপনি নিজে কাজটা করেন না, আপনার ডেলিভারি কখনোই রিয়ালিস্টিক হবে না। একটা এই আর্টিফিশিয়াল ভাব কিন্তু থাকবে। এর জন্য যে যে অকুপেশনে আছেন, দয়া করে একটু সময় দিয়ে একটু আড্ডার জায়গাটাকে ওই জায়গায় বানান যেখানে এই কাজগুলো চলে। আপনি সেখানে একটু ছোটোখাটো কাজ করেন, একটু হেল্প করেন, আড্ডা দেন, চা, তারা তো ইচ্ছা করলে আপনাদেরকে চা খাওয়ায় সেবা নিতে পারে। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা সবার দরকার। যার এক্সপিরিয়েন্স আছে ভেরি গুড, কিন্তু যাদের নাই তারা কিন্তু এটা একটু প্র্যাকটিস করতে পারেন যে একটু ওই জায়গাগুলোতে বসা। যারা কম্পিউটার বেস কাজ করেন তারা প্রেসে আড্ডা দেন, কম্পিউটারের দোকানগুলোতে আড্ডা দেন। যারা গার্মেন্টসের কাজ করেন ট্রেনার, তারা একটু সেলাই দর্জি যারা আছে তাদের ওখানে একটু ঘুরেন, আড্ডা দেন, দেখেন, মাঝে মাঝে একটু করেন। হ্যাঁ, যারা রেফ্রিজারেশন পড়াতে চাচ্ছেন তারা ফ্রিজের দোকানে আড্ডা দিবেন। ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিক পড়ান, ইআইএম পড়ান, তারা ইলেকট্রিক দোকানগুলোতে ইলেকট্রিক সার্ভিসম্যানের সাথে একটু কথা বলেন, গল্পগুজব করেন, আড্ডা জমান, দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এবং আপনি ভালো করছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা যখন শিখাই, ডেমনস্ট্রেশন যেটা হাতে কলমে শিক্ষা, সেটা 4টা স্টেপ মেনটেন করে কিন্তু শেখাতে হয়। হ্যাঁ, এটা এই প্রশ্ন এইভাবে আসে, হাউ ডু ইউ ডেমনস্ট্রেট এ ওয়ার্ক স্কিল? আপনি কিভাবে একটা ওয়ার্ক স্কিলকে শিখাবেন? তাহলে সেটাতে আমরা এই মডেলটা ফলো করি, ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। হ্যাঁ, তাহলে এখানে কি 4টার ব্যাখ্যা হচ্ছে যে প্রথমে কাজটা নর্মাল। নর্মাল মানে হচ্ছে একজন এক্সপার্ট মানুষ যেভাবে, যে গতিতে, যে সময়ের মধ্যে করতে পারে ওই কাজটা ওইভাবে করে দেখানো, এক্সপার্টের মতো। তারা শুধু দেখবে, এখানে অন্য কোনো কথা হবে না। হ্যাঁ, আপনি শুধু কাজ করে যাচ্ছেন, বাকি সবাই দেখছে। আচ্ছা, দ্বিতীয় যেটা করতে হবে, এইবারে যেহেতু প্রথমে সে শুধু দেখলো, কিছু কিন্তু বুঝতে পারবে না, সে শুধু আইডিয়া করতে পারলো যে কাজটা এইভাবে করতে হয়। আচ্ছা, দ্বিতীয় যে কাজটা করতে হবে, ওই একই কাজ এবার আপনি ধীরে ধীরে স্লো মোশনে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা সহ, কিভাবে ধরবেন, কিভাবে ঘুরাবেন, কিভাবে লুজ করবেন, টাইট দিবেন, কাটবেন, যা করা দরকার, হ্যাঁ, সবগুলো আপনি প্রত্যেকটা স্টেপ বর্ণনা করে 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 আস্তে আস্তে করে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিলেন যে এই কাজটা এইভাবে এইভাবে করতে হয়। 2টা স্টেপ চলে গেল। এই 2টা স্টেপে কিন্তু শুধু ট্রেনার নিজেই করতেছেন, লার্নাররা শুধু দেখছে। তৃতীয় নম্বর স্টেজে এসে আপনি একজন লার্নারকে ডেকে নেবেন অথবা 2জন লার্নারকে ডেকে নেবেন আপনার সাথে, যে আসো, তোমাদের মধ্যে থেকে একজন 2জন আসো। আসার পরে এবার তাদের সাথে যন্ত্রপাতি তাদেরকেও অ্যাকসেপ্ট দিবেন, আপনি অ্যাকসেপ্ট নেবেন, নিয়ে একসাথে 2জনে কথা বলতে বলতে এইভাবে ধরো, এইভাবে করো, হাতে কলমে দেখিয়ে দেখিয়ে কাজটা করে ফেলবেন। তাহলে টুগেদার হয়ে গেল।
এই অবস্থা হওয়ার পরে কি হবে, এখন লার্নাররা এই 3বার দেখার পরে তারা অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ কাজটা এইভাবে করা সম্ভব, একটা ধারণা মোটামুটি তৈরি হবে। এই অবস্থায় যদি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা উত্তর দেয় স্যার এবার পারবেন কিনা, পারবে কিনা, যদি বলে স্যার পারবো, এবার তাদেরকে ওই কাজটা করার জন্য প্র্যাকটিসের সুযোগ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে এবার করতে থাকো। এই সময় আপনার 3টা কাজ আছে, ঠিক আছে। সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনি তাদেরকে অবজার্ভ করবেন, দেখবেন কি হচ্ছে কি করছে। দ্বিতীয় কাজ হচ্ছে তাদেরকে ফিডব্যাক দিবেন। আর তৃতীয় কাজ হচ্ছে ফিডব্যাক নিবেন। হ্যাঁ, তাহলে ফিডব্যাক নেওয়া, ফিডব্যাক দেওয়া, অবজার্ভ করা, দেখতেছেন কাজ হচ্ছে, জিজ্ঞাসা করলেন এটা কিভাবে হচ্ছে, কেমনে করছো। আর এই তৃতীয় কাজ হচ্ছে যে ফিডব্যাক নেয়া, যে জিজ্ঞাসা করা যে এটা কিভাবে হলো বলো, এটা কিভাবে করলে। এইভাবে করে এই প্র্যাকটিক্যাল সেশনে কিন্তু এমন না যে আপনি তাদেরকে জব দিয়ে আপনি আপনার অফিসে বসে গেলেন আর তারা তাদের মতো করলো, এরকম না। ট্রেনার প্র্যাকটিক্যাল সেশনে ওদের কাছেই থাকবে। আমরা যখন ওয়ার্কারদের রোল পড়েছিলাম, ট্রেনারদের রোল পড়েছিলাম, সেখানে কিন্তু সুপারভাইজার রোল পড়েছিলাম। তো একজন টিচার কিন্তু একজন সুপারভাইজারের ভূমিকায় থাকেন, তার দায়িত্ব ছিল হচ্ছে ওয়ার্ক নেয়ার অর উইথ দি ওয়ার্কার্স, অর্থাৎ আপনি লার্নারদের সাথে অথবা লার্নারদের কাছাকাছি থেকেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তাহলে যখন তারা প্র্যাকটিক্যাল করবে আপনি সাথে থাকবেন এবং তাদেরকে অবজার্ভ করবেন, ফিডব্যাক দিবেন। তাহলে এইভাবে করে 4টা ধাপ মেনটেন করে আমরা কোনো একটা কাজ যদি শিখাই, তাহলে প্রত্যেকটা লার্নার অবশ্যই ঠিকঠাক শিখতে পারবে এবং আমি অবজার্ভ করলে বুঝতে পারবো যে কতটুকু শেখা হলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে যখন আমরা এটার পরে রিভিউ করতে চাইবো যে শেখা হলো কিনা, তাহলে আমাকে কোশ্চেন করতে হবে। তাহলে যে সকল কোশ্চেন আমরা ব্যবহার করি, তার প্রথম টাইপের কোশ্চেন হচ্ছে ওপেন কোশ্চেন। ওপেন কোশ্চেন মানে যে সকল কোশ্চেনের উত্তর যা ইচ্ছা তাই লেখা যায়, সঠিক হোক বা ভুল হোক উত্তরটা লেখা যায়, লেখার সুযোগ আছে। আনসার যিনি দিবেন তিনি তার মনের ধারণা থেকে তার যেটা সঠিক মনে হবে, যেটা ইচ্ছা সেটা লিখতে পারবেন। এই টাইপের কোশ্চেন হচ্ছে ওপেন কোশ্চেন। যেমন যদি প্রশ্ন করা হয় যে আপনি সিবিটি এর বৈশিষ্ট্য লিখুন, তাহলে আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে এই স্কিলের ডাইমেনশন কয়টি, তা আমরা জানি এর উত্তর হচ্ছে 4টি। তো অপশন থাকলো 1টি, 2টি, 3টি, 4টি, তাহলে যে কোনো একটা আপনি অপশন চুজ করতে পারবেন, আপনি কিন্তু লিখতে পারবেন না যেখানে 5টি। এভাবে করে যে সকল প্রশ্নের উত্তর দেয়া থাকে, শুধু পছন্দ করা যায়, সেই টাইপের প্রশ্নগুলোকে আমরা সাধারণত ক্লোজ কোশ্চেন বলি। এটা এমসিকিউ হতে পারে, এটা ট্রু ফলস হতে পারে। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলোকে সাধারণত আমরা এই ক্লোজ কোশ্চেন বলি। আর যে সকল প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়, উত্তর লিখতে বলা হয়, সেগুলো হচ্ছে ওপেন কোশ্চেন। ঠিক আছে। ডিরেক্ট কোশ্চেন হতে পারে, ইনডিরেক্ট কোশ্চেন হতে পারে, সরাসরি বিষয়ের সাথে মিল রেখে কোশ্চেন করলেন, অথবা ওইটার একটু ডিপে যে একটু ঘোরায় পেঁচায় প্রশ্ন করলেন, ইনডাইরেক্ট কোশ্চেন। লিডিং কোশ্চেন হতে পারে, প্রধান বিষয়ের উপরের প্রশ্ন, ফ্যাকচুয়াল প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এরপরে কোনো আংশিক প্রশ্ন বা কোনো ব্যতিক্রম বিষয় নিয়ে প্রশ্ন। হ্যাঁ, এরপরে হতে পারে প্রবিং প্রশ্ন, কোনো কিছু প্রমাণ করার জন্য প্রশ্ন করতে চান, এই টাইপের প্রশ্ন হতে পারে। কিছু প্রশ্ন আছে যেগুলো করা যাবে না। এর মধ্যে একটা আছে হচ্ছে ইরিলেভেন্ট কোশ্চেন, বিষয়ের সাথে সম্পর্কিত না, সেগুলো করা যাবে না। অনেক সময় আমরা অ্যাসেসমেন্টে বলি এটা সিএসএ নাই, তা প্রশ্ন আসছে, তো ওই টাইপের প্রশ্ন যেন না করা হয় যেটা আমার বিষয়ের সাথে সম্পর্কিত না, সিএসএ বিষয়ের সাথে মিলে না। হ্যাঁ, আনএথিক্যাল প্রশ্ন করা যাবে না, যেটা অসততা বা এই সততার বাইরে যেটা দিয়ে মানে অন্য কিছু বোঝায়, এই টাইপের প্রশ্ন করা যাবে না। এরপরে টু হার্ড কোশ্চেনও করা যাবে না, টু ইজি কোশ্চেনও করা যাবে না। এই টাইপের কোশ্চেন থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আপনারা যখন অ্যাসেসমেন্টের কোশ্চেনগুলো ডিজাইন করেছেন, ওই প্রশ্নগুলো আজকে আবার আপনারা একটু রিভিশন দিবেন যে আপনারা যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে এই 4 টাইপের কোনো প্রশ্ন আছে কিনা, বিশেষ করে টু হার্ড, খুব কঠিন প্রশ্ন করে ফেলেছেন কিনা, অথবা খুব সহজ প্রশ্ন করে ফেলেছেন কিনা। এই টাইপের প্রশ্নগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত।
আছে। আচ্ছা, এটা দিয়ে আজকে আমরা আমাদের পড়াশোনা শেষ করব, আরেকটা দিন লাগবে এই সিবিএলএম এ। আচ্ছা, এটা হচ্ছে রিলিফ ফ্রম অ্যাংজাইটি। আপনি যখন সেশনে কথা বলতে যাবেন, সর্বপ্রথম যে সমস্যাটায় পড়বেন সেটা হচ্ছে যে আপনার ভিতর থেকে কথা আসবে না, আপনার ভিতরে টেনশন শুরু হবে, বুকের ভিতরে ধুকপুকানি শুরু হবে, হার্টবিট বেড়ে যাবে, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস ঘন হতে থাকবে, দম বন্ধ হয়ে যাবে, এরকম হতে থাকবে। হ্যাঁ, এগুলোকে আমরা অ্যাংজাইটি বলি। এই অ্যাংজাইটি থেকে মুক্ত থাকার, অ্যাংজাইটি থেকে মুক্ত হওয়ার কিছু টিপস মাথায় থাকলে, প্র্যাকটিস করলে হয়তো এই সমস্যাটা আপনারা পড়বেন না। বিশেষ করে আপনারা যখন এই ডেমনস্ট্রেশন দিতে ঢুকবেন অ্যাসেসরের সামনে, খুব ঝামেলা হয়ে যাবে এটা। হ্যাঁ, যদি আপনি অ্যাংজাইটি ফিল করেন, টেনশন ফিল করেন, আপনার দ্বারা পারফরমেন্সই হবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি এরকম হয় তাহলে আপনি প্র্যাকটিস করবেন, লম্বা শ্বাস নেবেন, অনেক বাতাস বুকের ভিতরে ফুসফুস ভর্তি করে বাতাস নেবেন, আস্তে আস্তে করে ছাড়বেন। এরকম 2-3 বার করবেন, দেখবেন শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যাটা ছিল, বেশি বাতাস নেওয়ার কারণে ব্রেনে অক্সিজেনের মাত্রাটা ঠিক হয়ে যাবে, আপনার অ্যাংজাইটিটা একটু কমে যাবে। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস দুর্বলতা চলে যাবে। দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ বিফোর দি সেশন। আপনি যেটা করতে চাচ্ছেন প্র্যাকটিস করে আসবেন, প্র্যাকটিস থাকলে সমস্যা কম হয়। 3 নম্বর হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক অবলম্বন করবেন, যেটা করলে আপনি রিল্যাক্স হন। হতে পারে একটু বসে গেলেন, 5-2 মিনিট বসলেন, অথবা একটু হাঁটাহাঁটি করলেন, অথবা কারোর সাথে একটু কথা বললেন। হ্যাঁ, কারো দিকে কারো দিকে যদি তাকালে ভয় লাগে সেদিকে না তাকালেন। হ্যাঁ, এই টাইপের কিছু বিষয় আছে। প্রত্যেকের রিল্যাক্সেশন টেকনিক ভিন্ন হতে পারে। আপনি কোনটা করলে স্বাভাবিক হয়ে যান টেনশন থেকে, সেটা আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, 4 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা থেকে বের হওয়ার জন্য আপনাকে এইটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে প্র্যাকটিসিং পাবলিক টকিং। মানুষের সামনে আপনি যখন থাকেন, অনেক সময় তো আমরা এই কথা বলার সুযোগ পাই, বিশেষ করে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, ক্লোজিং সেরেমনি, সামাজিক বিভিন্ন প্রোগ্রাম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু কথা বলার একটা সুযোগ আসে, ঘোষণা আসে যে এখন বক্তব্য রাখছেন মিস্টার অমুক। হ্যাঁ, তো আপনার যেটা চেষ্টা করতে হবে, আপনি সবসময় চিন্তা করবেন যে কোনো একটা জায়গায় আছেন, আপনি মিটিংয়ের ভিতরে আছেন, এখানে কেউ না কেউ বক্তব্য দিবে। তো আপনি সেই প্ল্যানে থাকবেন যে মাইকে যেন আমার নাম ঘোষণাটা আসে, যে এখন বক্তব্য রাখবেন আশরাফুল ইসলাম। হ্যাঁ, এই টাইপের চিন্তা আপনি মাথায় রাখেন। তাহলে যেটা হবে যে আপনি বক্তব্য দেওয়ার জন্য সুযোগ পাবেন। সুযোগ পেলেই আপনি বক্তব্য দিতে থাকবেন। যত কথা বলবেন, এটা প্র্যাকটিস করতে করতে আপনার এই নার্ভাসনেস যেটা, অ্যাংজাইটি সমস্যাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। হ্যাঁ, এবং রিয়ালাইজিং দি নার্ভস, আপনার যে স্নায়বিক যে বিষয়টা আছে সবারটা কিন্তু একরকম না। কেউ খুব টেনশন করে, কেউ কম টেনশন করে, কেউ স্বাভাবিক থাকতে পারে, কেউ পারে না। এই বিষয়টাকে আপনাকে নিজেই রিয়ালাইজ করতে হবে যে আপনার কোথায় কোথায় সমস্যা হয়, কোন বিষয়ে আপনি বিপদে পড়ে যান, টেনশন হয়ে যায়, ঘেমে যান, কেঁপে যান। ওগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার অ্যাংজাইটি আসলেও আপনি সেখান থেকে একটু মুক্ত থাকতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। তো এখান থেকে আমরা আজকের আলোচনা শেষ